আজকের আলোচনার শুরুটা করব সূরা আবাসার শানে নজুল দিয়া। তো আপনারা কইতারেন যে সূরা আবাসার শানে নজুলের সাথে ডেস্টিনির সম্পর্ক কি? আছে 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 আলোচনা করি, আলোচনা করলে বুঝতে পারবেন যে আসলে সম্পর্কটা কি। তো সূরা আবাসার শানে নজুলটা কি? এটা মক্কায় অবতীর্ণ একটা সূরা। তো আসেন শানে নজুলটা একটু দেখি, মানে ইসলামের শুরুর দিকে আর কি। তো আমাদের নবী ওই হেরেম শরীফের প্রান্তরে, মানে হেরেম শরীফে বৈশা ওই মক্কার সিনিয়র নেতৃবৃন্দ, তৎকালীন সিনিয়র নেতা খেতা আর কি, যারা ওই যে ধরেন আবুল আহাব, উতবা, সাহেবা, আবু জাহেল, এই সেই এদেরকে লইয়া ওই ইসলামের ব্যাপারে আলোচনা করতেছিলেন, মানে কাউন্সিলিং করতেছিলেন আর কি। তো মানে ওই হ্যাগরে ইসলাম বুঝাইতেছিলেন আর কি। তো সেই সময় ঠিক ওই আলোচনার মাঝখানেই এক অন্ধ সাহাবী আসছেন। এক অন্ধ সাহাবী আইসা নবীরে এই ইসলামের যে কোনো বিষয় নিয়ে একটা প্রশ্ন করছেন আর কি। তো তখন নবী একটু বিরক্ত হইয়া ওই ভ্রু কুচকাইছেন। এমনি আমরা অনেক সময় বিরক্ত হইলে এরকম ভ্রু কুচকাই এভাবে এমনি মানুষের দিকে তাকাই না। তো ওই সাহাবী যখন আলোচনার মাঝখানে আইসা এই ভ্রু, মানে ওই ইসলামের একটা যে কোনো বিষয় নিয়ে নবীরে প্রশ্ন করছিল, তখন নবী একটু ভ্রু কুচকাইয়া ওই সাহাবীর দিকে এমনি তাকাইছিলেন আর কি। ওই প্রেক্ষিতে এই সূরা আবাসা নাজিল হয়। যেমন ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউয যিকরা আম্মা মান ইস্তাগনা। এই যে আয়াতের শুরুর যে লাইনগুলো আছে, এগুলো পড়লে এবং শানে নুজুলটা পড়লে আপনারা এই কোরআনের এই সূরা থেকে একটা মেসেজ পাইবেন। কি সেটা? সেটা হইল যে আপনার সাথে অলরেডি আইসা পড়ছে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ, যে এখনো আসে নাই সে গুরুত্বপূর্ণ না। এবং এটা তাফসিরে মারিফুল কোরআনের এই ব্যাখ্যাটা আপনারা যদি পড়েন এই সূরা শানে নুজুল এবং তাফসির সার্বিক বিষয়, তাহলে দেখবেন এখানে একটা সুন্দর ব্যাখ্যা আছে। যে ধরেন আপনার কাছে একটা বীজ আছে আর আরেকটা চারা গাছ আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? চারা গাছটা। কারণ যেটা আপনি বীজ রোপণ করছেন, চারা গাছ হয়ে গেছে, ওইটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনার হাতে যে বীজ আছে ওইটা রোপণ করার পর চারা গাছ হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যেটা চারা গাছ হয়ে গেছে এটাকে ঠিকমতো নার্সিং করলে একসময় বড় হয়ে এটা আপনার ফল দিবে, রাইট? তো এই জিনিসটাই পুরা ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে। আহ, আমাদের পুরানা পল্টন থেকে আলমাসুদ্দিন চলে আসছেন। তারপর আমাদের হাবিজ সাহেব, আসাদ খান, মাওলানা সাহেব, সালাম আলাইকুম। কি বলছেন, পড়াশো হইয়াছে? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওই যে এই সূরার ব্যাখ্যায় একটা কোরআন আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিছে। কি সেটা? যে আপনার কাছে একটা চারা গাছ আছে আর একটা বীজ আছে। আপনার কাছে ওই বীজের চেয়ে চারা গাছটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ চারা গাছটা অলরেডি বড় হয়ে যে গেছে এবং এটা ঠিকমতো নার্সিং করলে এটা আপনার বড় হয়ে ফল দিবে। কিন্তু আপনার হাতে যেই বীজটা আছে, সেই বীজ চারা গাছ রোপণ করার পরে গাছটা হইতেও পারে, নাও হইতে পারে। দ্যাটস ওয়াই চারা গাছ বীজের চেয়ে সবসময় বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাখ্যাটা এটাই বলা হয়েছে, ওই যে ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, এই ব্যাখ্যা এটাই বলা হয়েছে যে হে নবী, আপনার কাছে যেই অন্ধ সাহাবিটা আসছে, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তোবা সে হতে পারতো আরও বেশি পরিশুদ্ধ। মানে আল্লাহ নবীকে মেসেজ দিয়েছেন যে আপনি যে আবুল আহাব, উতবা, সাহেবা এসব এদেরকে নিয়ে যে ইসলাম বুঝাইতেছেন, এরা তো এখনো ইসলামে আসে নাই। অতএব যারা ইসলামে আসে নাই তাদের চেয়ে যারা ইসলামে চলে আসছে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ, হোক সে অন্ধ সাহাবি। কোরআনের এইখানে কোরআনিক কমান্ডমেন্ট আমাদেরকে এই শিক্ষাটাই কিন্তু দেয়। তো কোরআনের সূরা আবাসার শানে নুজুলের লগে ডেস্টিনির কি সম্পর্ক, আসেন এবার আমরা একটু আলোচনা করি। এটা আমার ব্যক্তিগত অভিমত যে এই মুহূর্তে যারা ডেস্টিনির সাথে এনএফসি কার্ডের মাধ্যমে এঙ্গেজ হয়ে গেছে, তারা যারা এঙ্গেজ হয় নাই তাদের চেয়ে গুরুত্বপূর্ণ। মানে ওই যে ওই বীজ আর চারা গাছের মতো। যেমন ধরেন, যেই ব্যক্তি এখনও এনএফসি কার্ডের অর্ডার করে নাই, উনি হচ্ছে বীজের মতো, যে সে একসময় এনএফসি কার্ডের অর্ডার করতেও পারে, নাও করতে পারে। কিন্তু যেই ব্যক্তি এনএফসি কার্ডের অর্ডার করে ফেলছে, মানে সে অলরেডি চারা গাছ হয়ে গেছে, তারে ঠিকমতো নার্সিং করতে পারলে এই চারা গাছ থেকে এক সময় কিন্তু ফল আসবে। তো
তো ওই কোরআনের সূরা আবাসার শানে নজুলের সাথে এবার এটার মিল পাইছেননি? তো সেই ধারাবাহিকতায় আমি বর্তমান পরিচালনা পর্ষদের কাছে এবং বিশেষ করে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা যারা এনএফসি কার্ড হোল্ডার আছি আমাদেরকে নিয়ে যদি একটা সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মশালা আপনি শুরু করেন, সেই ক্ষেত্রে আমাদের কাজের গতি আরও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সে ফর এক্সাম্পল, ধরেন 2000 সাল বা 2001-2 সালের কথা বলেন, যদিও ওই সময় ডেস্টিনিতে আমাদের ইনভলভমেন্ট ছিল না, বাট উই গেস দ্যাট যে বিষয়টা হয়তো এরকমই ছিল যে হাতে গোনা 100, 1, 2, 1 বা 100-5 লোক যারা সিরিয়াসলি ডেস্টিনির সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদেরকে নিয়েই কিন্তু ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে 2000 সাল থেকে 2008-9 সাল 10-11-12 সাল পর্যন্ত ডেস্টিনিকে টেনে নিয়ে আসা হয়েছে। সেটা প্রশিক্ষণের মাধ্যমে রফিকুল আমিন এবং তার তৎকালীন পরিচালনা পর্ষদ টানাভাবে একসাথে প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে আসার ফলেই কিন্তু এই 12 সাল আস্তে 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 এখানে তৈরি হয়েছে ম্যাক আজাদ, এখানে তৈরি হয়েছে কে এম ফরহাদ, এখানে তৈরি হয়েছে কে মাহবুবুর রহমান সুমন, এখানে তৈরি হয়েছে কি আরও অনেক অনেক সিনিয়র ব্যক্তি তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে এখন যেই এনএফসি কার্ড হোল্ডারদের যে প্যানেলটা প্রায় 150, 200, 300, 400, 500 যারা এনএফসি কার্ডের আবেদন করে ফেলছে, এদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং সঠিকভাবে নার্সিং করা যায়, এখান থেকেই কিন্তু আগামী দিনের ম্যাক আজাদ, আগামী দিনের কে এম ফরহাদ, আগামী দিনের মাহবুবুর রহমান সুমনরা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে 2000 বা 2001, 2, 3 সালের দিকে আপনার চাচা জনাব রফিকুল আমিন এই টোটাল নেটওয়ার্ককে নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যেই ডেসপারেট যাত্রাটা শুরু করছিলেন, সেই ইতিহাসের দায় পরিশোধের নিমিত্তে এখন দয়া করে এই দায়িত্বটা আপনি শুরু করেন। জানি আপনি অনেক ব্যস্ত, আসলে অনেকগুলো চাপ আপনারা সামলাইতে হয়, পাবলিক ফাংশনও আপনারা সামলাইতে হয়, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনও আপনারা দেখতে হয়, মার্কেটিং প্ল্যানের ডেমনস্ট্রেশন বলেন, প্রোডাক্ট সোর্সিং বলেন, প্রকিউরমেন্ট বলেন, মানে এভরিথিং ইউ আর, মানে আপনি সব কিছুতেই বিজি। অনেকগুলো কাজ আপনি করতেছেন এই মুহূর্তে, ওই এক হাত দিয়ে 10 হাতের কাজ করতেছেন। তারপরেও এই কাজটা করার জন্য আমরা আপনার প্রতি বিনয়ের সাথে আবেদন করতে চাই, কারণ এনএফসি কার্ডের সার্বিক প্রক্রিয়াটা এবং এনএফসি কার্ডের সার্বিক বিষয়গুলো আসলে আমাদের অনেকেই এখনও আমরা ক্লিয়ার না। তো যে যত বেশি ক্লিয়ার হবে সে তত বেশি কিন্তু এনএফসি কার্ডের ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি কাজ শুরু করবে। সে ফর এক্সাম্পল, ধরেন আমরা যখন ডেস্টিনিতে জয়েন করলাম, করার পর আমরা কিন্তু লেভেল বা সাইকেল করি নাই। কখন করছি? আমাদেরকে যখন ট্রেনিংয়ে নিয়ে আসা হয়েছে, আমরা যখন বুঝছি হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, আমরা যখন বুঝছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিউটি কী, নেটওয়ার্ক মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের সার্বিক প্রেক্ষাপটে কাজ শুরু করলে আসলে কী সম্ভাবনা তৈরি হইতে পারে, এই জিনিসগুলো যখন আমরা বুঝছি, তখনই কিন্তু আমরা নিচে স্পন্সর করা শুরু করছি। তো এইভাবেই কিন্তু মানে আমাদেরকে একটা মিটিংয়ের আওতায় রাখার কারণেই আমাদের ধীরে ধীরে লেভেল হয়েছে, ধীরে ধীরে সাইকেল হয়েছে এবং আমরা একটা পর্যায়ে গেছি। তো সেমভাবে আমাদের যারা এখন এনএফসি কার্ড হোল্ডার, তারা কিন্তু এনএফসি কার্ড নিজে করে বসে আছে, কিন্তু তাদের মাধ্যমে তাদের টিম থেকেও যে এনএফসি কার্ডের অর্ডার করাইতে হবে, এই বিষয়গুলো তাদেরকে গুরুত্ব সহকারে না বুঝাইতে পারলে তারা কিন্তু ফিল্ডে নামবেন না। যেমন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি যে অনেকেই এরকম বলতেছে যে নিজে এনএফসি কার্ডটা করে রাখছি, সমস্যা নাই, পরে পরিস্থিতি বুঝা দেখি কি করা যায়। তো এই যে দেখি কি করা যায় সিদ্ধান্ত থেকে সিরিয়াসলি কাজে নামবে কখন? যখন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেনিং করাইতে 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 এনএফসির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করানো হবে, এনএফসির ব্যাপারটা পুরোপুরি বোঝানো হবে যখন, তখন কিন্তু তারা এই ব্যাপারটায় সিরিয়াসলি কাজ করার ক্ষেত্রে নিজ থেকে শুরু করবে এবং তাদের টিম থেকেও কিন্তু এনএফসি কার্ডের আবেদন শুরু হবে। তো আমাদের মাহতাব সেন্টারের যে ফ্লোরগুলো আছে, এখানে আমাদের মানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। আর মাহতাবের যদি এখানে ইকোনমিক্যাল কিছু বিষয় থাকে এটাকে ঠিকঠাক করার ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের আলিস সেন্টারের যে কনফারেন্স রুম আছে 11 তলায়, সেইখানেই সাপ্তাহিক একটা প্রশিক্ষণ কর্মশালা যদি আমাদেরকে নিয়ে শুরু করা হয়, মানে এনএফসি কার্ড হোল্ডারদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, বিষয়টা এরকম হতে পারে এনএফসি কার্ড হোল্ডার প্রশিক্ষণ কর্মশালা, এবং এভাবে টানা 8 থেকে 10টা সপ্তাহ বা 13 সপ্তাহ। ওই যে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সময় একটা ট্রেনিং করতাম কিন্তু, যে মেক অর ব্রেক ইউর ফার্স্ট 90 days ইন নেটওয়ার্ক মার্কেটিং, মানে প্রথম 90 দিনে আপনি গড়েন অথবা ভাঙ্গেন। তো দেখেন, বৈষম্য বিরোধী কর্মসংস্থানের প্রথম 90 দিন, মেক অর ব্রেক ইউর ফার্স্ট 90 days ইন নেটওয়ার্ক মার্কেটিং, আপনারা কিন্তু সাকসেস।
এবং আপনারা কিন্তু বিশেষ করে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনি কিন্তু ডেফিনেটলি সাকসেস। গত 90 দিনে আপনি কিন্তু আপনার প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছেন। এখন আগামী 90 দিন মানে আগামী 13টা সপ্তাহ, এই 13টা সপ্তাহে আপনি যদি আমাদেরকে এইভাবে 13টা প্রশিক্ষণ কর্মশালা উপহার দেন, তাহলে আমি বিশ্বাস করি ওই যে মেক অর ব্রেক ইউর ফার্স্ট 90 ডেজ ইন নেটওয়ার্ক মার্কেটিং, নেক্সট 90 ডেজে আমাদের এখান থেকে সপাচেক সিরিয়াসলি কাজ করার জন্য সপাচেক এনএফসি কার্ড হোল্ডার অ্যাক্টিভ হয়ে যাবে। এই এনএফসি কার্ড হোল্ডার যারা অ্যাক্টিভ হয়ে যাবে, ওই তখনই কিন্তু তারা নিচের অবস্থান থেকে তাদের টিমে কাজ শুরু করবে, তাদের টিম থেকে এনএফসি কার্ডের অর্ডার শুরু হবে। দ্যাট মিনস ডুপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আবার ব্যবসাও শুরু হতে যাচ্ছে, স্টেটমেন্টও শুরু হতে যাচ্ছে, সামনে আমি আলোচনায় আসব। তো আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর আপনার উপরে একটু বার্ডেন যাচ্ছে, আপনার উপরে একটু প্রেশার যাচ্ছে। আপনি আর 90টা দিন একটু কষ্ট করে আমাদেরকে এনএফসি কার্ডের ব্যাপারে 13টা সপ্তাহে 13টা প্রশিক্ষণ দিয়া আমাদেরকে ছেড়ে দেন। এরপরে ইনশাল্লাহ আপনি রয়্যালিটিতে চলে যাবেন। আমরা এতটুকু বিশ্বাস করি, আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, এবং আমরা এটুকু বলতে চাই যে আপনাকে আমরা নিরাশ করব না ইনশাআল্লাহ। তো আমাদের এনএফসি কার্ডের সার্বিক প্রক্রিয়াটা তো বিষয়ে গেলই, এবার আসি মার্কেটিং প্ল্যানের ব্যাপারে। আমাদের বোরহান শিকদার আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন সিনিয়র পিএইচডি এবং পিএইচডি ফোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিত্ব, উনি ধন্যবাদ জানিয়েছেন। জি ভাই ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। 2020 সালের যে তলবি সভার মাধ্যমে আজকের এই ডেস্টিনি, সেই তলবি সভার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন, ইউ আর ওয়ান অফ দ্যাম। আই স্যালুট ইউ জনাব বোরহান শিকদার, ধন্যবাদ। তো এই যে এনএফসি কার্ডের যে প্রক্রিয়া, এই এনএফসি কার্ডের প্রক্রিয়াটায় যদি আমাদেরকে আগামী 13 সপ্তাহে 13টা ট্রেনিংয়ের ব্যবস্থা করানো হয়, এবং শুধুমাত্র এনএফসি কার্ড হোল্ডারদেরকে নিয়ে, হোয়াট ইজ দ্য বিউটি অফ এনএফসি কার্ড, হোয়াট ইজ দ্য বিউটি অফ দিস মার্কেটিং প্ল্যান, এইরকম 13টা প্রশিক্ষণ কর্মশালা হলে এরপর আমাদের কাজের গতি তুলনামূলক আরও বেড়ে যাবে, এবং আমাদের নিজের অবস্থান থেকে আমরা ডুপ্লিকেট হলে আমাদের টিম থেকেও কিন্তু প্রচুর এনএফসি কার্ডের অর্ডার আসা শুরু হবে। তো আমি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বিবেচনা করার জন্য সদয় আবেদন করছি। তো এবার চলে আসি মার্কেটিং প্ল্যানের আলাপে। অনেকেই দেখলাম মানে বলতেছেন রিক্রুটিং প্রোডাক্ট কবে আসবে। আসলে দেখেন, আমার ব্যক্তিগত অভিমত, এই মার্কেটিং প্ল্যানের মূল সিক্রেট কোন জায়গাটায়, মানে এই মার্কেটিং প্ল্যানের মূল সিক্রেটটা লুকায়ে আছে হলো প্রোডাক্ট ক্যাটাগরাইজেশনে। আপনি দেখেন আমাদের প্রোডাক্ট ক্যাটাগরাইজের মানে আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরাইজ করা হয়েছে কী কী দেখেন, একটা হলো কি রিক্রুটিং প্রোডাক্ট, যেটা দিয়ে আপনি নতুন ব্যক্তিরা জয়েন করাইবেন, রাইট। আরেকটা হলো কি রিসাইক্লিং প্রোডাক্ট, যেটা হলো যে নিত্য প্রয়োজনীয় পণ্য বা আপনার মতো করে আপনি নিজেদের মতো করে ব্যবহার করবেন। সিলেট থেকে বেলাল আহমেদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তো আমি যে জিনিসটা বলছিলাম, মার্কেটিং প্ল্যানের প্রথম ক্যাটাগরি কি, আমাদের মার্কেটিং প্ল্যানের যে প্রোডাক্ট প্রথম ক্যাটাগরি কি রিক্রুটিং প্রোডাক্ট, তারপরে কি রিসাইক্লিং প্রোডাক্ট, আর এরপরে কি ডিসকাউন্ট প্রোডাক্ট। তো আমার ব্যক্তিগত অভিমত, এই মার্কেটিং প্ল্যানের মূল সৌন্দর্যটা লুকায়ে আছে হলো রিসাইক্লিং প্রোডাক্টে। কেমন সেটা, যার যত বড় টিম সে তত মজা নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন যদি মার্কেটিং প্ল্যানটা ঠিকমতো আমরা বুঝতে পারি। দেখেন, আমি যে গত একটা লাইভে এই কথা বলছিলাম, বিস্তারিত আলোচনা করতে পারি নাই, আজকে একটু আলোচনা করি। ধরেন আপনার অতীতের কথা বলেন, 12 সালের আগে, মানে আপনার লেফটে ধরেন 1000 ডিস্ট্রিবিউটর আছে, রাইটে 1000 ডিস্ট্রিবিউটর আছে। তো তারপরেও নতুন জয়েনিং না করলে বা নতুন জয়েনিং ছাড়া আপনি কি ইনকাম করতে পারতেন? পারতেন না। মানে আপনার টিম যত বড়ই হোক, আপনার নতুন জয়েনিং করাইয়াই ইনকাম করতে হবে। এটা ছিল 12 সালের আগের প্ল্যান। তখনও কিন্তু আমরা রিসাইক্লিং প্রোডাক্টে ঢুকতে পারি নাই। কিন্তু এখন দেখেন, এখনের বিজনেসটা দেখেন, ধরেন আপনার লেফটে 1000 ডিস্ট্রিবিউটর আছে, আপনার রাইটে ধরেন 1000 ডিস্ট্রিবিউটর আছে। এখন আপনার নতুন করে জয়েনিং না করেলেও আপনি টপ ম্যাচিং করতে পারবেন। কিভাবে? যেমন ধরেন টপ ম্যাচিংয়ের জন্য আপনার কী লাগে, যারা এই নতুন মার্কেটিং প্ল্যানটা দেখতেছেন বা বুঝতেছেন, 500 প্রোডাক্ট, এক লেফটে 500 রাইটে 500 প্রোডাক্ট, 500 পয়েন্ট রাইটে 500 পয়েন্ট হলে তো এক ম্যাচিং। তাহলে এবার প্রতিদিন সর্বোচ্চ কয়টা ম্যাচিং করতে পারবেন? এই ক্যালকুলেশন করেন।
এই ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার একদিনে শুধু টপ ম্যাচিং কেন, আপনি চাইলে একদিনে সিলভারও হইতে পারেন, আপনি চাইলে একদিনে গোল্ডও হইতে পারেন, আপনি চাইলে একদিনে প্লাটিনাম ইভেন পিএইচডি ডায়মন্ডও হয়ে যেতে পারেন। এগুলো মার্কেটিং প্ল্যান যত বেশি স্টাডি করবেন তত বেশি বুঝতে পারবেন। আমি এত গভীরে না গিয়ে আমি শুধু টপ ম্যাচিংটাই ধরলাম। ধরেন আপনি যদি শুধু টপ ম্যাচিংটার চিন্তা করেন, আপনার লেফটে 1000 ডিস্ট্রিবিউটর এবং রাইটে 1000 ডিস্ট্রিবিউটর, এরা প্রতিদিন কোনো কিছুই করে না, কাউরে জয়েনও করায় না, খালি কি করে 10 পয়েন্টের করে প্রোডাক্ট খায়। তাহলে আপনার লেফটে প্রতিদিন কত পয়েন্টের প্রোডাক্ট সেল হবে ভাইজান? রাইটে প্রতিদিন কত পয়েন্টের প্রোডাক্ট সেল হবে? আপনার উইদাউট এনি নিউ রিক্রুটিং, উইদাউট এনি নিউ স্পন্সর, নতুন একটা ব্যক্তিকেও জয়েন না করায়ও চাইলে একজন ব্যক্তি প্রতিদিন টপ ম্যাচিং করতে পারে। দ্যাটস দ্য বিউটি অফ দিস নিউ মার্কেটিং প্ল্যান, যদি আপনারা এই প্ল্যানটাকে ভালো করে স্টাডি করেন। আমার মতে এই নতুন মার্কেটিং প্ল্যানের মূল সিক্রেট বা মূল বিউটিটা হইতেছে এই জায়গায়। তাহলে যার যত টিম বড় তার মজা কিন্তু তত বেশি। কাতার থেকে জনাব নাসিরউদ্দিন জয়েনিং করেছেন, থ্যাংক ইউ। টাঙ্গাইল থেকে হামিদ খান লিখেছেন, সহমত পোষণ করছি, থ্যাংক ইউ ব্রাদার। তাহলে এখন দেখেন এই বিজনেসের মূল সিক্রেট আমার দৃষ্টিতে যদি হয়, এমডি নোমান আহমেদ লিখেছেন নতুন মার্কেটিং প্ল্যান দেখতে চাই। এটা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন আইডি থেকে অনেকেই আমরা জনাব আশরাফুল আমিনের ওই ট্রেনিংটা, মার্কেটিং প্ল্যানের ট্রেনিংটা আমরা লাইভ করেছি, আপনারা ওইটা দেখে নেবেন। আর আরও বিস্তারিত জানার জন্য প্রয়োজনে আলিস সেন্টারে সরাসরি এসে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে মনে হয় মার্কেটিং প্ল্যানটা আরও বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের মার্কেটিং প্ল্যানের ডেমনস্ট্রেশন, তারপর আমাদের এনএফসি কার্ডের ডেমনস্ট্রেশনের জন্য প্রশিক্ষণ কর্মশালার জন্য আমরা আবেদন তো করেইছি আমাদের মালিক পক্ষের কাছে। ওয়েল, তাহলে রিসাইক্লিং প্রোডাক্টটা কিন্তু এই বিজনেসের মূল সিক্রেট। এর ভিতরে এমডি নোমান আহমেদ বলেছেন নতুন মার্কেটিং প্ল্যান শিট চাই, এসবই ইনশাল্লাহ ধীরে ধীরে পাবেন। আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের কাছে আমরা এই ব্যাপারে বিনীতভাবে আবেদন করব যে আমাদের মার্কেটিং প্ল্যানটা এবং আমাদের এনএফসি কার্ডের ব্যাপারগুলো আমাদের প্রচুর পরিমাণে ডুপ্লিকেশনের জন্য আমাদের প্রশিক্ষণ দেওয়ানো উচিত। তো সেই ক্ষেত্রে আমরা আপনার সহযোগিতা আশা করছি, আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটরের কাছে এই ব্যাপারে আমরা সহযোগিতা আশা করছি। এনিওয়ে, যে জিনিসটা বলছিলাম যে এই মার্কেটিং প্ল্যানের মূল সিক্রেট যদি হয় রিসাইক্লিং প্রোডাক্ট, এই রিসাইক্লিং প্রোডাক্টের ব্যাপারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন ফুড পান্ডার নাম শুনেছেন না আপনারা? ফুড পান্ডা, আমি ওই দিন ফেসবুকে একটা আর্টিকেল পড়লাম যে ফুড পান্ডা প্রতিদিন শুধু 20 কোটি টাকার খাবারেরই অর্ডার পায়। অবস্থা দেখেন। তাহলে এই যে প্রতিদিন ফুড পান্ডায় যে 20 কোটি টাকার খাবারের অর্ডার আসে, একটু ভেবে দেখেন তো, এই 20 কোটি টাকার অর্ডারের ভিতরে আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটররাও কি অনেকে অর্ডার করে না? করে। যেমন আমার ভাই আছে ডিস্ট্রিবিউটর, সে অনেক সময় ফুড পান্ডার খাবার অর্ডার করে, আমি অনেক সময় খাবারের অর্ডার করি, বা আরও অনেকেই করে, আপনারাও অনেকেই করেন। তাহলে সারা বাংলাদেশে প্রতিদিন অ্যাভারেজে 20 কোটি টাকার খাবারের অর্ডারই যদি শুধু ফুড পান্ডায় আসে, সেই ক্ষেত্রে ফুড পান্ডার ওই 20 কোটির ভিতরে অন্তত 1 লাখ টাকার খাবারের অর্ডার তো আমাদের ডিস্ট্রিবিউটরদের মধ্য থেকে হয় নাকি? হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা যে এটা অর্ডারটা করি, আমরা তো শুধু ফুড পান্ডার খাবারটাই পাই, কোনো পয়েন্ট পাই না। কিন্তু যদি ফুড পান্ডার সাথে ধরেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের একটা বিজনেস প্রপোজাল হয়, তাহলে দেখেন ফুড পান্ডায় আমরা খাবারের অর্ডার যদি করি, আমাদের ডিস্ট্রিবিউটররা ফুড পান্ডায় ধরেন খাবারের অর্ডার করলো, তারা খাবারও পাইলো, সাথে যদি আবার একটা পয়েন্টও পায়। অথবা ধরেন সুপার চেইন শপ, স্বপ্নতেও কিন্তু কম বেশি আমরা অনেকে বাজার টাজার করি, তো আমরা কিন্তু স্বপ্ন থেকে শুধু কি পাই? প্রোডাক্টটাই পাইতেছি, আমরা কিন্তু কোনো পণ্য পয়েন্ট পাইতেছি না। কিন্তু আমাদের কোম্পানি যদি সুপার চেইন শপ স্বপ্নের সাথে যদি চুক্তি করে, সেক্ষেত্রে দেখেন প্রতি মাসে আপনি বাজার করতেছেন, আপনার নিত্য প্রয়োজনীয় বাজার, আপনার অবস্থান থেকে আপনি এদিকে বাজার করতেছেন, আপনার টিমের লেফট রাইটে যারা আছে তারা বাজার করতেছে। মাস শেষে আপনি দেখবেন যে আপনার লেফট রাইটে নতুন করে কেউ কোনো জয়েনিং যদি নাও করে, দেখবেন আপনার ডেইলি টপ ম্যাচিং হইতেছে। তো আমি একটা জাস্ট ধারণা দিলাম, আমাদের এই চুক্তি যে হয়ে গেছে তা না, হয়তো বা সামনে হবে। তো আমি আমাদের জামশেদ আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জুবাইদ আহমেদ শামী মেহেরপুর থেকে, ভাইজান মনটা ভালো আছে তো? মনটা ভালো, শরীরটা ভালো। রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা হয়ে যাবে, আমার টিমের সবাইকে 10 পয়েন্টের প্রোডাক্ট নিতে বলবো, নতুন জয়েনিংয়ের দরকার নাই। রাইট, মানে রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা হয়ে যাবে, নতুন জয়েনিংও হবে। যেমন ধরেন রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে আপনার টপ ম্যাচিং হইতেছে, যদি নতুনভাবে কেউ জয়েন করতে চায় সমস্যা নাই, মানে আমরা গাছেরটাও খামু তলেরটাও কুড়ামু, সমস্যা তো নাই। তো দেখেন এই যে
আমি দুইটা রিসাইক্লিং প্রোডাক্টের উদাহরণ দিলাম। আমি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের মাননীয় পরিচালকদের উদ্দেশ্যে বিনীতভাবে আবেদন করব, এবং একই সাথে আমাদের বর্তমান সময়ের যিনি লিডিং রোল প্লে করছেন, আমাদের ডিস্ট্রিবিউটরদের সাথে যিনি সমন্বয় করছেন, আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন এর কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যদি এই দুইটা ফরমেশনে আমাদের সাথে একটা অপশন যদি আমাদের ভেতরে তৈরি করে দিতে পারেন, যে ফুড পান্ডার সার্ভিসটা যদি আমরা ডেস্টিনির মাধ্যমে পাই, আর সুপার চেইন শপ রিটেইলার যেটা যে স্বপ্ন বা এরকম সামনে হয়তো আপনারা আরও অনেক চিন্তাভাবনা করছেন, আরও অনেক হয়তো বা হাজার হাজার কোম্পানি বা হাজার হাজার প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো নিয়ে হয়তো বা রিসাইক্লিং প্রোডাক্টের অপশন সামনে হয়তো বা আসবে। তো সেই ক্ষেত্রে আমি অন্তত এতটুকু বলতে পারি যে আমাদের ডিস্ট্রিবিউটররা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করব না। কারণ আপনি যদি একটু হিসাব করে দেখেন যে প্রতি মাসে আমাদের ডেস্টিনির যে 45 লাখ ডিস্ট্রিবিউটর, তাদের মধ্য থেকে অন্তত ফুড পান্ডায় কি লাখ বিশেক টাকার খাবারের অর্ডার আমাদের এখান থেকে অনেকে আমরা করি না, করি। আমাদের যে 45 লাখ ডিস্ট্রিবিউটর আছে, তারা এই সুপার চেইন শপ স্বপ্নে প্রতি মাসে অন্তত লাখ বিশেক 50 লাখ বা আরও বেশি টাকার বাজার কিন্তু কম বেশি করতেছে না করতেছে। কিন্তু এখানে কিন্তু শুধু মানে তারা তাদের প্রোডাক্টটা পাইতেছে, দ্যাটস ইট। কিন্তু এখানে যদি ডেস্টিনির একটা ইনভলভমেন্ট হয়ে যায়, তাহলে একদিকে আমরা মানে আমাদের পণ্যটাও পাইতেছি, পয়েন্টও পাইতেছি, ডেস্টিনিও বেনিফিটেড হইতেছে, এবং ফুড পান্ডা এবং সুপার চেইন শপ স্বপ্ন তাদেরও কিন্তু ব্যবসা হইতেছে। সেই ক্ষেত্রে এরকম আরও, আমি জাস্ট একটা ধারণা দিলাম, এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে বা আরও অনেকগুলো সোর্স আছে যাদের সাথে একটা সমন্বয় যদি হয়, আমি বিশ্বাস করি আমরা একটা ভালো বিজনেস করতে পারবো, এবং মালিক পক্ষকে আশা করছি আমরা এটা বলতে পারি যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করব না। তো আশা করি এই বিজনেসের মূল সিক্রেটটা যে আসলে রিসাইক্লিং প্রোডাক্ট, আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। অতএব এইবার আসেন মূল আলোচনায় আসে। আমাদের অ্যাডভোকেট ইউনুস মিয়া, ডেডিকেটেড পিএইচডি অফ সেন্ট্রাল পিএইচডি ফোরাম, আলহামদুলিল্লাহ বলেছেন। জি জনাব অ্যাডভোকেট ইউনুস মিয়া, আপনাকে ধন্যবাদ। তাহলে এবার আসেন আমাদের এই মুহূর্তে তাইলে মূল কাজটা কি, ডিস্ট্রিবিউটর যারা আছেন এইবার আসেন আলোচনায় আসি। এই যে আপনি রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে যে চামের উপরে আপনি টপ মেসিং করবেন, তো আপনি ডিন ভেরিফিকেশন তো করেন না ভাই, করেন না তো। আপনাদের ঘরে আমি আগেই কইছি যে ডিন ভেরিফিকেশনটা করেন, এটা হইলো খুব গুরুত্বপূর্ণ। মানে ওই যে আমরা ছোটবেলায় একটা জিনিস পড়তাম না, যে রাজকুমার দৈত্যরে মারবো, তো দৈত্যরে মারা দৈত্যের প্রাণভূমারা কই আছে? প্রাণভ্রমরা আছে ওই পুকুরের তলে একটা কৌটার ভিতরে একটা ভ্রমরা, এটারে এক ডুবে যাইয়া ওই কৌটার ভ্রমরে মারতে হইব, মারলেই তো দৈত্য মেরা যাবো। এটা আমরা ওই যে রাজকুমারের গল্প অতীতে পড়ছি না, পড়ছেন? তো বর্তমান মার্কেটিং প্ল্যান এই বেলাল আহমেদ লিখেছেন ওয়ালটনের প্রোডাক্ট যুক্ত করা যায়। জি করা যায়, সুন্দর পরামর্শ। তো বর্তমান মার্কেটিং প্ল্যানের মূল সিক্রেটটা এই যে রিসাইক্লিং প্রোডাক্ট যদি হয়, তাইলে এই প্রাণ ভ্রমরা হইল সেই ডিন ভেরিফিকেশন। আপনারা তো ভাই ডিন ভেরিফিকেশন তো করেন না। আপনি যখন ডিন ভেরিফিকেশন করবেন, এটাই হলো দালাল গোষ্ঠীর জন্য বিশাল একটা চপেটাঘাত। যারা ডেস্টিনির বিরোধী প্রতারক চক্র, এগুলো অবশ্য দৌড়ের উপরে আছে, এগুলো আর কদিন পরে কালের অতল গহব্বরে সেই দালাল গোষ্ঠী হারায় যাবে, কিন্তু আমাদের কাছে আমাদের চালায় যেতে হবে। আপনি দেখেন, আপনার লেফটে যদি আপনি 500 ডিস্ট্রিবিউটর থাকে আর রাইটে যদি 500 ডিস্ট্রিবিউটর থাকে, আপনি কি তাদের পর্যন্ত এখনো রিচ করতে পারছেন? পারেন নাই। তাইলে রিসাইক্লিং প্রোডাক্ট দিয়া টপ মেসিং করবেন কেমনে? বাতাসে টপ মেসিং হবে ভাইজান। আপনার এই মুহূর্তে উচিত হবে যত বেশি ডিস্ট্রিবিউটরদেরকে পারা যায় টাচে নিয়ে আসা। আপনার লেফটে যদি আপনি খেয়াল করে দেখেন 500 ডিস্ট্রিবিউটরের ডিন ভেরিফিকেশন আপনি করাই দেন, আর রাইটে যদি 500 ব্যক্তির ডিন ভেরিফিকেশন করাই দেন, কোনো টাকা লাগে? ডিন ভেরিফিকেশন করতে তো টাকা লাগে না। তাহলে আপনি যখন ডিন ভেরিফিকেশন করাই দিলেন, তাদের কাছে মেসেজ চলে গেল, মোবাইল থেকে মেসেজ গেল ডেস্টিনি 2000 লিমিটেডের নাম সম্বলিত, তারও তো এমনি পজিটিভ হয়ে যাবে। এরপরে এসে না আপনি ওই ডিস্ট্রিবিউটরদেরকে বলতে পারবেন যে আমাদের কিন্তু ওই যে অমুক কোম্পানির সাথে চুক্তি হয়েছে, আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়েন, আমাদের কিন্তু অমুক সুপার চেনের সাথে চুক্তি হয়েছে, আপনি এখান থেকে বাজার করেন, তখন না বলতে পারবেন ভাই। তো আপনি যদি আপনার ডিন ভেরিফিকেশনের কাজটা না বাড়াই দেন, আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটরদের সাথে টাচ না বাড়ান, তাইলে কোম্পানি যতই রিসাইক্লিং প্রোডাক্ট আনুক, যতই কোম্পানির সাথে চুক্তি করুক, আপনার কি লাভ? লাভ আছে? নাই। তাহলে রিসাইক্লিং প্রোডাক্ট দিয়া টপ ম্যাচিং করতে চাইলে যাদের টিম বড়, দ্রুত টিমের সবার ডিন ভেরিফিকেশন করে আর টিমটার অ্যাক্টিভ করেন।
ডিন ভেরিফিকেশন করতে তো আর টাকা লাগে না। তো ডিন ভেরিফিকেশন করার পর আস্তে আস্তে দেখবেন হেরাই তাদের প্রয়োজনে প্রোডাক্ট কিনবো। আপনি যখন তাদেরকে বলবেন যে অমুক কোম্পানির সাথে চুক্তি হয়েছে, অমুক কোম্পানির সাথে চুক্তি হয়েছে, আপনারা ওইখান থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেন। হেরা আগে কিন্তু কোনো পয়েন্ট পাইতো না, এখন কিনবো, পয়েন্টও পাইবো। হেরো ব্যবসা, আপনারও ব্যবসা। তো ডিন ভেরিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ ভাইজান বুঝতে পারছেন? এখন তো ফ্রি করতেছেন, সামনে দেখবেন কোম্পানি লাগাই দিব, খরচ লাগাই দিব, 10 টাকা 20 টাকা বা যে হয়তো বা একটা খরচ লাগাই দিব। তো ফাউ ফাউ সুযোগ দিতেছে, তো সেটা ভালো লাগে না। ডিন ভেরিফিকেশনের কাজটা সিরিয়াসলি করেন। ডিন অ্যাক্টিভেশনের কাজটা ধাপে ধাপে হবে, বাকি কাজ যেগুলো আছে সেগুলো দেখবেন ধারাবাহিক প্রক্রিয়ায় হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই বর্তমান মার্কেটিং প্ল্যানে যার টিম যত বড় এবং যার টিম যত বেশি অ্যাক্টিভ, সে তত ইজিলি টপ ম্যাচিং করতে পারবে। আপনারা অনেকে রিক্রুটিং প্রোডাক্ট খুঁজেন ভাই, এখনও কি ওই যে রিক্রুটিং প্রোডাক্ট দিয়া টপ ম্যাচিং করবেন চিন্তা ভাবনা করেন? যাদের টিম বড়, যাদের টিম নাই তাদের তো রিক্রুটিং করতেই হবে ভাই, কারণ টিম নাই। রিক্রুটিং করে করে টিম বড় করতে হবে, এরপরে না রিসাইক্লিং প্রোডাক্টে যাইবেন। আর যাদের টিম বড়, আপনারা তো ধুমায়া এখন ব্যবসা করতে পারবেন। কিন্তু ভাই আপনারা যোগাযোগও করেন না, ডিস্ট্রিবিউটরে ফোনও দেন না, হ্যাগোর ডিন ভেরিফিকেশনও করেন না, হ্যাগোরে টাচও দেন না। অনেকে আবার ভয় আছে যে যোগাযোগ করলে তো হেরা আবার বিনিয়োগের টাকা ফেরত চাইবো, ঘুমাই আছে ঘুমাই থাক। তো ঠিক আছে, হেরাও ঘুমাই থাক, আপনার ব্যবসাও ঘুমাই থাকবো ভাই। ডিন ভেরিফিকেশনটায় মনোযোগ দেন, তাইলে আপনার বিজনেসের মূল যে সিক্রেট রিসাইক্লিং প্রোডাক্টের ফরমেশনে আপনি আসতে পারবেন এবং দ্রুত টপ ম্যাচিংয়ে ঢুকতে পারবেন। ভাই মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝেন, মার্কেটিং প্ল্যানটা ভালো করে দেখেন। যারা মার্কেটিং প্ল্যানটা এখনও না দেখে দৌড়াইতেছেন, দৌড়ানি বন্ধ করেন, আগে মার্কেটিং প্ল্যানটা বুঝেন, টু দ্য পয়েন্টে কোন জায়গায় কাজ করতে হইব, তাহলে সেটা বুঝতে পারবেন। যাই হোক, এবার আসি আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটরের গতকালকের পোস্টে। উনি গতকালকের পোস্টে কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে 10 তারিখে কিন্তু আমাদের 607 নং স্টেটমেন্ট শুরু হতে যাচ্ছে এবং 11 তারিখে আমাদের 607 নম্বর স্টেটমেন্ট জেনারেট হবে ইনশাআল্লাহ। তাইলে ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের এখন নৈতিক দায়িত্ব কি? 607 নম্বর স্টেটমেন্টে অন্তত প্রত্যেকে 10 পয়েন্টের পণ্য ক্রয় করা। তো আমাদের 10 পয়েন্টের পণ্য এই মুহূর্তে সর্বনিম্ন সম্ভবত 500 টাকা বা এরকমই মনে হয়। 500 হোক, 600 হোক আর 900 হোক, যাই হোক, 10 পয়েন্টের পণ্য আমরা এই প্রথম স্টেটমেন্টেই ক্রয় করব, এই নিয়ত আমাদের প্রত্যেকের করা উচিত। আমি আমাদের যারা এনএফসি কার্ড হোল্ডার এবং যারা এনএফসি কার্ড হোল্ডার, এই যে দেখেন এখানে কিন্তু একটা মজার ঘটনা চলে আসছে। আমি যা বুঝতেছি, যারা ডিন ভেরিফিকেশন করেন নাই তারা কিন্তু এনএফসি কার্ডের আবেদন করতে পারতেছেন না। আবার যারা এনএফসি কার্ডের আবেদন মানে তথ্য ফিল আপ করছেন কিন্তু এনএফসি কার্ডের টাকা জমা দেন নাই, তারা কিন্তু এনএফসি কার্ডের অর্ডারও তো করতে পারলেন না। আর যারা এনএফসি কার্ডের অর্ডার করতে পারবেন না, খুব সম্ভবত তারা কিন্তু 10 পয়েন্টের প্রোডাক্টও কিনতে পারবেন না, আমি যেটা বুঝতেছি। বা এটা হয়তো বোঝা যাবে স্টেটমেন্ট চালু হইলেই। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আপনারা কত পিছাই আছেন ভাই, অনেকেই পিছাই আছেন। আপনারা এখন বলতেছেন ডিন ভেরিফিকেশন করবেন না, ওই যে যারা বলতেছেন ডিন ভেরিফিকেশন করবেন না, আপনারা হালকা মতে শুয়ে পড়েন, পরে বুঝবেন যে আসলে ব্যবসা শুরু হইলে ডিন ভেরিফিকেশনটা যে কি জরুরি ছিল, ডিন অ্যাক্টিভ করাটা এনএফসি কার্ড যে কতটা জরুরি ছিল। তারপরে দেখেন, ধরেন ফুড পান্ডার সাথে কোম্পানির চুক্তি হইলো, তো আপনার যদি এনএফসি কার্ড না থাকে, আপনি ওই ফুড পান্ডার সার্ভারের সাথে কোম্পানির যে সার্ভার, একজন ফিরোজ মাহমুদ পাবনা থেকে লিখেছেন 1 পয়েন্টের ভ্যালু কত, আমি যতদূর জানি 12 টাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে মনিরুল ইসলাম মনির বলেছেন ইনশাআল্লাহ ডিস্ট্রিবিউটরদের কর্তব্য বটে। জি, প্রথম স্টেটমেন্টেই অ্যাটলিস্ট 10 পয়েন্টের পণ্য কেনাটা আমাদের প্রত্যেক ডিস্ট্রিবিউটরের দায়িত্ব। আমি যারা এনএফসি কার্ডের আবেদন করে ফেলেছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব যে প্রথম স্টেটমেন্টে 10 তারিখেই আমরা প্রত্যেকে অ্যাটলিস্ট 10 পয়েন্টের পণ্য আমরা অর্ডার করব। তো যে জিনিসটা বলতেছিলাম, এনএফসি কার্ডের যে অর্ডার করেন না, ধরেন ফুড পান্ডার সাথে ধরেন কোম্পানির চুক্তি হইলো, তো এখন ফুড পান্ডার সার্ভারের সাথে ডেস্টিনির সার্ভারের ধরেন লিঙ্ক আপ হইলো, তো আপনার এনএফসি কার্ড না থাকলে আপনি ফুড পান্ডার সার্ভারে সাপোর্ট করবো না। ধরেন স্বপ্নের সাথে চুক্তি হইলো, স্বপ্নের সাথে ধরেন ডেস্টিনি সার্ভারের একটা ইন্টিগ্রেশন হইলো, তো আপনার যদি এনএফসি না থাকে, এনএফসি কার্ড না থাকলে আপনি স্বপ্নের সার্ভারে সাপোর্ট করবো না। তো আপনারা ব্যবসা করতে চান, রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে টপ মেসিং করতে চান, ডেস্টিনি চালু হলে ইনকামও করতে চান, কিন্তু এনএফসি কার্ড করার ক্ষেত্রে মুসরামুসরি করেন, তো ব্যবসা করবেন কেমনে? আগামীর ব্যবসা ভাই ওই যে ওই এই সবাই করতে পারবেন না, কিন্তু আগামীর ব্যবসা প্রযুক্তি নির্ভর, আগামীর ব্যবসা সবাই করতে পারবেন না, বুঝে শুনে আগান, সাবধানে। কিন্তু এনএফসি কার্ডের অর্ডারটা দ্রুত করেন যারা এখনো করেন নাই। তো এই জন্য আমাদের আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা যে আপনি অলরেডি 10 তারিখে স্টেটমেন্ট জেনারেটের ঘোষণা দিয়েছেন। আমরা
অপেক্ষায় আছি। স্টেটমেন্ট শুরু হওয়ার সাথে সাথেই আমরা ইনশাল্লাহ অ্যাটলিস্ট 10 পয়েন্টের প্রোডাক্ট কিনে প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করব এবং 607 নম্বর স্টেটমেন্ট যেদিন ক্লোজ হবে 11 তারিখ ইনশাল্লাহ 1 টাকা হইলেও আমরা ইনকাম করব। আমরা আপনাকে নিরাশ করব না ইনশাল্লাহ, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এবার আসেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম নিয়ে একটু আলোচনায় আসি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রচুর পরিশ্রম করেছেন আমাদের পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল যারা দিনরাত পরিশ্রম করে একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন। আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড সহ ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ সকলের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞতা। তো আমি গত প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে একটা জিনিস আমি নোটিস করার মতো মনে করি, রিমার্কেবল একটা জিনিস মনে করি, যেটা রিমার্কেবল কোনটা, যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাও কিন্তু এখন স্বপ্ন দেখা শুরু করছেন। মানে আমরা যারা নেটওয়ার্কার, আমরা যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত, আমরা তো ধরেন মনিরুল ইসলাম মনির বলেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বোর্ডকে প্রোডাক্ট লিস্টটা যেন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এগুলো সবই হবে ইনশাল্লাহ, জাস্ট ওয়েট এ বিট। তো আমি যে জিনিসটা বলছিলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাও এখন আমাদের মতো স্বপ্ন দেখা শুরু করছেন। আমরা যারা নেটওয়ার্কার আমরা তো স্বপ্ন দেখি, এটা তো স্বাভাবিক বিষয়, ডেস্টিনি নিয়ে স্বপ্ন দেখি, ড্রিম দেখি। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাও নন নেটওয়ার্কার ওনারা, তারপরেও ওনারাও কিন্তু এখন ডেস্টিনিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছেন। যেমন আমি আমাদের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব ইকবাল জামাল, ওনার বক্তব্যের একটা অংশ যদি আপনাদেরকে তুলে ধরি, উনি বলেছেন যে ডেস্টিনি নামক এই গাড়িটা 12 বছর বন্ধ ছিল, তো এই কারণে অনেক জং টং ধরে গেছে, কিন্তু এটা তেল দিয়ে এটাকে আবার রানিং করে দিলে এবার আর ইনশাল্লাহ এটা বন্ধ হবে না। ওনারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছেন ডেস্টিনিকে নিয়ে। এবং আরও গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমাদের অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব আহমেদ মুশফেক আনাম। উনি একটা চমৎকার কথা বলেছেন যে এই যে ডেস্টিনির 45 লাখ মানুষকে নিয়ে যে আমরা কাজ করছি, এটা একটা নোবেল কজ। তার মানে দেখেন উনি এটাকে একটা ডিভাইন রেসপন্সিবিলিটি হিসেবে ট্রিট করছেন ডেস্টিনির ব্যাপারটাকে। এবং এই যে 45 লক্ষ মানুষের মাধ্যমে 2-3 কোটি মানুষের কর্মসংস্থান, এই জিনিসটা ওনারা বুঝতে পেরে ওনারাও কিন্তু এখন ডেস্টিনিকে নিয়ে ড্রিম দেখা শুরু করেছেন। এইটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিমার্কেবল বিষয়। তো আমি বিশ্বাস করি ওনাদের সহযোগিতা এবং আন্তরিকতা যথেষ্ট পরিমাণে আছে ডেস্টিনির প্রতি। আশা করি আরও বেড়ে গেছে এই ঘটনার পর থেকে, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামের পর থেকে ওনারাও কিন্তু এখন ডেস্টিনিকে নিয়ে ড্রিম দেখা শুরু করেছেন। এটাই হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি মনে করি আমাদের অন্যতম আরও একটা পাওয়া। তো প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষেত্রে ছোট্ট একটা বিষয় জাস্ট যোগ করতে চাই, মিউজিকের ব্যাপারটা যদি আর একটু বেশি পরিমাণে থাকে তাহলে মানে জিনিসটা কার্যক্রমটা আর একটু প্রাণবন্ত হতো। কীরকম, যেমন ধরেন প্রেজেন্টার যখন কাউকে স্টেজে ডাকেন, তো স্টেজে আসার সময়ে ওই বক্তা স্টেজে আসার সময় যে 4 থেকে 5 সেকেন্ড বা 8-10 সেকেন্ড সময় লাগে, ওই সময়টায় কিন্তু মানে নীরবতা থাকে, যার কারণে সংশ্লিষ্ট ও দর্শকরা বা সবাই এক ধরনের হয়তো বা বোরিং ফিল করেন। তো সেই ক্ষেত্রে অতীতে আমাদের যে প্রোগ্রামগুলো হতো এরকম যদি নেক্সটে করা হয় আমার মনে হয় এটা ভালো হবে। যে ধরেন যখন প্রেজেন্টার বক্তব্য দিচ্ছেন তখন মিউজিক অফ, আবার প্রেজেন্টার যখন বক্তাকে ডাকলেন উনি স্টেজে আসার সময় যে 8-10 সেকেন্ড সময় ফাঁকা থাকে, ওই সময় ধরেন যদি আবার মিউজিক চলে, তালি চলে, আবার ওই বক্তা আসার পরে যখন বক্তব্য শুরু করবেন তখন আবার মিউজিক অফ, এবং বক্তা বক্তব্য দেওয়ার পর যখন চলে যাবেন পরবর্তী বক্তা আসার মাঝখানে যে সময়টা, সেই সময় যদি আবার এভাবে মিউজিক চলে তাহলে মানে দর্শকরা কখনো বোরিং ফিল করবে না, অলওয়েজ একটা নয়েজি সিচুয়েশন থাকবে এবং সাউন্ড থাকবে, বিধায় প্রাণবন্ত হবে প্রোগ্রামটা আরও। তো আশা করছি মালিক পক্ষ এই ব্যাপারে বিবেচনা করবেন। নেক্সট প্রোগ্রামগুলোতে এইরকম ফরমেশন থাকলে প্রোগ্রামগুলো আরও প্রাণবন্ত হবে বলে আমরা মনে করি। আর মিডিয়া কাভারেজ তো হয়েছে, এটা তো আপনারা জানেন, গত প্রোগ্রামটার মিডিয়া কাভারেজ এটা অত্যন্ত দারুণ একটা ইফেক্টিভ বিষয়। বাংলাদেশের সবগুলো মিডিয়াতেই কম বেশি আমাদের এই নিউজটা কাভারেজ হয়েছে, একেবারে প্রথম সারির পত্রিকা থেকে শুরু করে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারের সব পত্রিকাতেই মিডিয়া কাভারেজ হয়েছে। এর বাইরে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তো এটা ব্যাপকভাবে তো প্রচার করেইছি। তো সব কিছু মিলে গত প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামটা অত্যন্ত ইফেক্টিভ এবং অত্যন্ত রিমার্কেবল একটা ইভেন্ট আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য, তথা ডেস্টিনি গ্রুপের জন্য, তথা ডেস্টিনির 45 লাখ মানুষের জন্য। তো আমি বিশ্বাস করি আপনারা, আশা করি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সিরিয়াসলি এখন এই বোর্ডের সাথে কাজ করতে পারবেন। কারণ বাংলাদেশের প্রথিতযশা প্রথম সারির মেন স্ট্রিম মিডিয়াগুলো যেই প্রোগ্রাম কাভার করলো, সেই প্রোগ্রাম হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যেই তত্ত্বাবধানে যেই প্রোগ্রাম হলো, সেটা যে আসলে বৈধ, আশা করি আপনাদেরকে আর ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না।
চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম মনির লিখেছেন ইঞ্জিন শহীদ আর হাসানে জ্বলছে। হ্যাঁ, এগুলো তো এখন আউট অফ সিলেবাস, এইগুলোর ইলে কথা কয়ে এখন ধরেন সময় নষ্ট। মাঝে মধ্যে একটু ডলামলা দিমো আর কি, ফাঁকে ফুঁকে। যাই হোক, তো ধন্যবাদ তো অবশ্যই প্রত্যেক প্রোগ্রামে দেই, আজকেও দিব। আমি বিশেষভাবে আমাদের অল ফাউন্ডার ডিরেক্টরদেরকে ধন্যবাদ দিতে চাই, আজকে ডেস্টিনিকে যারা একদম চূড়ান্ত চালুর পর্যায়ে নিয়ে এসেছেন। বিশেষ করে দেশের বাইরে যে সকল শেয়ার হোল্ডার ডায়মন্ড এবং ফাউন্ডার ডিরেক্টর অবস্থান করছেন, তাদেরকে অত্যন্ত ফলপ্রসূভাবে নেতৃত্ব দিয়ে এক ছাতার নিচে নিয়ে এসে সিরিয়াসলি প্রতিষ্ঠানকে যিনি সহযোগিতা করার ক্ষেত্রে একটা লিডিং রোল প্লে করছেন, আমার অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আপনার প্রতি আমরা অশেষ অশেষ কৃতজ্ঞ এবং আন্তরিক শ্রদ্ধাবোধ প্রকাশ করছি আপনার সহযোগিতামূলক এই আচরণের জন্য, এবং আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আপনি যে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের প্রতিও আপনারাও অসংখ্য সহযোগিতা করে যাচ্ছেন। এর বাইরে বিদেশে আমাদের যে সকল শেয়ার হোল্ডার এবং ডায়মন্ডরা নিরলস পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে পেছন থেকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি, এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান, আপনাদের দুজনের প্রতি। কারণ আপনারা দুজনই হচ্ছেন তলবি সভার মূল কারিগর বাংলাদেশের ক্ষেত্রে, যারা 2020 সালে একটা সাহসী ভূমিকা নিয়ে তলবি সভা করেছিলেন, বিধায় আজকের এই ডেস্টিনি, আজকের এই ফরম্যাট। সো অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের অনারেবল শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আপনাদের দুজনের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অল ডিরেক্টরস এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা আছেন তাদেরকে, বিশেষ করে আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। জনাব আহমেদ মুশফিক আনাম এবং জনাব ইকবাল জামান, আপনাদের দুজনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের শেয়ার হোল্ডারদের মধ্য থেকে যারা আছেন, আমাদের ডেস্টিনির শেয়ার হোল্ডারদের মধ্য থেকে যে 13 জন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর স্পেসিফিকভাবে আমাদের জাহাজের বর্তমান নেভিগেশনে যিনি বসেছেন, আমাদের কান্ডারি, আমাদের পাঞ্জেরি অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আপনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামী 10 তারিখ 607 নম্বর স্টেটমেন্ট শুরু হবে এবং 11 তারিখ 607 নম্বর স্টেটমেন্ট ক্লোজ হবে। এখানে আমি বিনিয়োগকারীদের আরেকটা জিনিস বলবো যে টেকনিক্যাল কোনো জটিলতায় আমাদের এই ডেটটা যদি আরেকটু ধরেন মিসিং হয়, যদি আরও 2-1 দিন পিছায়, তাহলে আপনারা আবার হতাশ হবেন না। এগুলো হইতেই পারে, ধরেন 10 তারিখে স্টেটমেন্ট শুরু হইতেও পারে, আবার 2-1 দিন পিছাইতেও পারে, এতে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। বাট আমাদেরকে সিরিয়াসলি এই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে যেতে হবে এবং নতুন বোর্ডের প্রতি আস্থা রাখতে হবে, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরের প্রতি আস্থা রাখতে হবে, আমাদের পাঞ্জিরির প্রতি আস্থা রাখতে হবে। এনিওয়ে, আমরা 10 তারিখে যেই স্টেটমেন্টটা শুরু হওয়ার ঘোষণা আপনি দিয়েছেন জনাব আশরাফুল আমিন, ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে নিরাশ করব না। আমরা এরকম অ্যাটলিস্ট আপনাকে নিরাশ যেন না হতে হয় সেজন্য আমরা অবশ্যই আছি, এবং ওই 10 তারিখে 607 নম্বর স্টেটমেন্টে ইনশাআল্লাহ আপনার আশানুরূপ প্রোডাক্টেরই অর্ডার হবে, এতটুকু নিশ্চয়তা আপনাকে ইনশাআল্লাহ দিতে পারি। কারণ আমরা ডেস্টিনির এই স্টেটমেন্টের জন্য আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি অপেক্ষায় আছি। আমরা ওই দিনই অ্যাটলিস্ট 10 পয়েন্টের পণ্য কিনে প্রতিষ্ঠানের যাত্রার ক্ষেত্রে সহযোগিতা করব, আপনি নিশ্চিত থাকেন। আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং এই প্রাণবন্ত একটা সজীব ডেস্টিনিকে উপহার দেওয়ার জন্য আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর, আমাদের পাঞ্জেরি, আমাদের কান্ডারি, আমাদের জাহাজের বর্তমান নাবিক, যিনি নেভিগেশনে বসে অত্যন্ত দক্ষতার সাথে এই জাহাজটিকে যাত্রার একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকে আমরা লাল সালাম জানাচ্ছি কমরেড। অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর আমাদের কান্ডারি জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের প্রতি এবং এক্সিকিউটিভ ফোরাম ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের প্রতি এবং অন্যান্য যারা আরও সিরিয়াসলি কাজ করছেন ডায়মন্ড এক্সিকিউটিভদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ এই মুহূর্তে সিরিয়াসলি কাজ শুরু করেছেন। আজকে দেখলাম আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ সালাউদ্দিন দীপু এবং ডায়মন্ড এক্সিকিউটিভ মোহাম্মদ মহসিন, ওনারা দুজন ডিন ভেরিফিকেশনের পরবর্তী ধাপ যেটা এনএফসি কার্ডের অর্ডারও করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস টু ডায়মন্ড এক্সিকিউটিভ। আশা করছি আমাদের বাকি ডায়মন্ড এক্সিকিউটিভ পিএইচডি সহ প্রত্যেকেই ধীরে ধীরে এই বর্তমান কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে ডেস্টিনিকে একটা চূড়ান্ত পর্যায়ে ইনশাআল্লাহ নিয়ে যাবেন। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দিব যে আপনারা আর দ্বিধাদ্বন্দ্বে থাকেন না, সিরিয়াসলি ডিন ভেরিফিকেশনের কাজটা শুরু করেন, ডিন অ্যাক্টিভেশনের কাজটা শুরু করেন, এনএফসি কার্ডের অর্ডার শুরু করেন। 10 তারিখের যেই স্টেটমেন্ট শুরু হতে যাচ্ছে প্রত্যেকে অ্যাটলিস্ট 10 পয়েন্টের পণ্য কিনে ডেস্টিনির নবযাত্রার দ্বিতীয় ধাপে সামিল হন। এই প্রত্যাশা এবং এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট লাইভে হয়তো বা আমরা এই মার্কেটিং প্ল্যানের আরও বেশ কিছু বিউটি নিয়ে আলোচনা করব। আমি এই পর্যন্ত 11 বার এই মার্কেটিং প্ল্যানটা দেখছি। আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরের যে ট্রেনিংগুলো, উনি তো অনেক প্রোগ্রাম করছেন, এগুলো লাইভও আছে, এগুলো দেখতেছি। তো আরও বেশি যত বেশি দেখব তত বেশি আশা করি আরও নতুন নতুন অনেক বিষয় আমরা জানতে পারবো। আর এর বাইরে আমাদের বিশেষ করে এনএফসি কার্ড হোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার ব্যাপারে আশা করি মালিক পক্ষ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।